ওয়েলকাম টু ওয়েবশিপ। তো চলুন দেখা যাক আজকে আমরা এই জাভাস্ক্রিপ্টের জার্নিতে জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে কি জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্টে লজিক্যাল অ্যান্ড অপারেটর কি হয়, আর সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখুন, গত পর্বে আমরা দেখেছিলাম যে লজিক্যাল অর অপারেটর কি হয়, আর সেটা নিয়ে আমরা খুবই বিস্তারিত আলোচনা করেছিলাম। তো ঠিক সেরকমভাবেই আজকে আমরা দেখব যে অ্যান্ড অপারেটর কি হয়। এই অ্যান্ড অপারেটরও খুবই উপযোগী। আপনার পরবর্তীকালে যখন আপনি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবেন তখন দেখবেন এই অ্যান্ড আর অর আপনার প্রচুর পরিমাণে কাজে লাগছে। তাই এটা সম্বন্ধে বিস্তারিত ধারণা থাকা আপনার খুবই প্রয়োজন। আর আজকে যারা এই ক্লাসটিতে নতুন রয়েছেন তারা উপরে থাকা আই বাটনে প্রেস করুন, সেখানে আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলো অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা নিচে থাকা ডেসক্রিপশন বক্সেও ক্লিক করতে পারেন, সেখানেও আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলো অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। আর ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন, যেটা আপনার পরবর্তীকালে অনেক প্রবলেম ক্রিয়েট করবে। তো চলুন আজকে আমরা আমাদের জার্নি স্টার্ট করি। আর আপনারা যারা নতুন রয়েছেন এবং চান যে HTML CSS খুব ভালোভাবে শিখতে, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, বা ওয়েব ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্ট একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান, তো তারা এই চ্যানেলটিতে ভিজিট করতে পারেন। আপনি জাস্ট সার্চ করবেন এটি লিখে, তো লেখার পরে দেখবেন আপনাকে ফার্স্ট অফ অল হোম পেজে নিয়ে চলে আসবে। তো হোম পেজ থেকে আপনারা এক কাজ করবেন, ওখানে একটা মেনু দেখতে পারবেন প্লেলিস্ট বলে, তো প্লেলিস্ট অপশনে ক্লিক করবেন। করার পরে দেখবেন আপনাকে এরকম একটা জায়গায় নিয়ে চলে এসেছে। তো এখান থেকে আপনারা চাইলে যদি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু দেখতে চান, তাহলে আপনারা জাস্ট এই প্লেলিস্টটা একবারে ফলো করবেন। এখানে সমস্ত কিছু A to Z সবকিছু বর্ণনা করা রয়েছে, আর প্রতিনিয়ত এখানে ক্লাস দেওয়া হয়। পাশাপাশি আপনি যদি কোনো পার্টিকুলার টপিক হিসাবে চান, যেরকম পার্টিকুলারলি HTML বা CSS শিখতে চান, তাহলে আপনারা HTML এর জন্য এটা ফলো করতে পারেন, আর CSS এর জন্য এটা ফলো করতে পারেন। খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখে যাবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যেরকম ভাবে আপনাদেরকে জাভাস্ক্রিপ্ট বা PHP শেখানো হয়, ঠিক সেরকম ভাবে HTML আর CSS খুব ভালোভাবে বিস্তারিতভাবে এখানে শেখানো হয়। তাই ক্লাসগুলো ফলো করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন আজকে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের ক্লাসে ফিরে যাই। তো সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নেব। তো তার জন্য চলে যাব হচ্ছে আমরা ই ড্রাইভের মধ্যে, তার মধ্যে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ক্লাসেস, আর আজকে আমাদের ক্লাস হচ্ছে 35। সো আমরা এখানটাতে দিয়ে দিলাম যে ক্লাস স্পেস 35, আর ভিতরে চলে গেলাম। যাওয়ার পরে এখানটাতে আপনারা জাস্ট একটা ফাইল তৈরি করে নিন, যার নাম হচ্ছে index.html। CSS লেখার দরকার নেই, CSS ফাইলটা তৈরি করলাম না, জাস্ট আমরা এখানে একটা JS বলে ফোল্ডার তৈরি করলাম, যেরকম JS, আর তার ভিতরে একটা ফাইল তৈরি করলাম, মনে করুন custom.js বলে, হ্যাঁ, custom.js। এবার একটা ফাইল তৈরি করলাম। বেশ, এবার আমরা সবার প্রথমে HTML ফাইলটাকে রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করে নিলাম। পাশাপাশি আমরা এটাকে রাইট ক্লিক করে ক্লোজ অল বার দিস, আর জাভাস্ক্রিপ্টের ফাইলটাকে ওপেন করে নিই। জাস্ট সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, আর নোটপ্যাড ওপেন করে নিলাম। এবার এখানে এসে HTML:5, যেটা আমরা সবসময় করি, আর এখানটাতে আমরা দিয়ে দিলাম যে আজকে আমাদের ক্লাস হচ্ছে 35, আর একবারে বডির শেষে এসে এখানটাতে জাভাস্ক্রিপ্টের যে এক্সটার্নাল ফাইলটা আছে সেটাকে লিঙ্ক করে নিলাম। সরি, এখানে src হবে। জাস্ট এখানটাতে আপনি দিয়ে দিন যে JS এর মধ্যে custom.js, তাই না? এখানটাতে দিয়ে দিলাম custom.js, সেভ করলাম। এবার এখানে আসার পরে সবার প্রথমে আমরা লিখব হচ্ছে ইউজ স্ট্রিক্ট, সেমিকোলন দিলাম। এখানে আসলাম, এখানে দিয়ে দেব হচ্ছে অ্যালার্ট, আর এখানটাতে দিয়ে দেব জাস্ট হ্যালো, চেক করার জন্য যে ফাইলটা ঠিকঠাকভাবে লিঙ্কড হলো নাকি। এবার আমরা এটাকে ওপেন করে নিই। আমরা একটা ফোল্ডার ব্যাক করি, জাস্ট index.html এর উপর ডাবল ক্লিক করুন। দেখুন ফাইলটা ওপেন হয়ে গেল, আর হ্যালো মেসেজটা প্রিন্ট হচ্ছে, মানে ঠিকঠাকভাবে আমাদের যে ফাইলটা রয়েছে জাভাস্ক্রিপ্টের আর HTML সেটা ঠিকঠাকভাবে কাজ করছে, তাই না? তো চলুন এবার আমরা দেখবো যে অ্যান্ড অপারেটর কি হয়। দেখুন, গত পর্বে আমরা দেখেছি যে অর অপারেটর কি হয়, আর সেটার সিনট্যাক্স কি ছিল, ডাবল পাইপ সাইন, তাই না, বা ডাবল বার। এবার আমরা যে অ্যান্ডটা শিখবো সেটা দিতে হয় ডাবল অ্যাম্পারস্যান্ড বা ডাবল অ্যান্ড। যেরকম আমরা যদি এখন যেরকম আমরা অন স্ক্রিন কিবোর্ডটা ওপেন করলাম, তো দেখুন এইখানে অ্যান্ড অপারেটর কোনটা, আপনি যখন শিফট প্রেস করে দেখুন এই কিটা প্রেস করবেন, যেরকম হচ্ছে 7, দেখুন 7 এর উপরে অ্যাম্পারস্যান্ড সিম্বলটা রয়েছে। তো এটা যখন আপনি দুবার প্রেস করবেন, দেখুন শিফট টিপে একবার, আমি আরেকটা ব্যাকস্পেস প্রেস করলাম, শিফট টিপে আরেকবার, দেখুন ডাবল অ্যাম্পারস্যান্ড, এটা মানেই হচ্ছে অ্যান্ড, ঠিক আছে? কিবোর্ড থেকে শিফট বাটনটাকে প্রেস করে যখন আপনি এই কিটাকে প্রেস করবেন তখন অ্যাম্পারস্যান্ড সিম্বলটা পড়ে। তো দেখুন এই ডাবল অ্যাম্পারস্যান্ডই হচ্ছে অ্যান্ড অপারেটর, কে বলা হয় অ্যান্ড অপারেটর, ঠিক আছে? সো যেরকম ভাবে আমরা অর অপারেটর শিখেছিলাম, তো এই অ্যান্ড অপারেটরটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর খুবই ইউজফুল, হ্যাঁ, খুব ভালোভাবে বুঝবেন। যেরকম ভাবে আপনাদেরকে আমি অর অপারেটর দেখিয়েছিলাম, ঠিক সেরকম ভাবে খুবই ডিটেলসে আমি অ্যান্ড অপারেটরকেও আপনাদেরকে দেখাবো, কেমন? তো দেখুন, অর অপারেটর যখন করেছিলাম তখন সবার প্রথমে একটা এক্সাম্পল আপনাদেরকে বলেছিলাম, তাই না, যে অর অপারেটর আমরা কখন ব্যবহার করব, যখন দেখবো যে আমাকে যে কোশ্চেনটা করা হয়েছে সেটার মধ্যে অথবা
বা রয়েছে। যেরকম আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে যদি আপনার কাছে আপনার স্কুলের আই কার্ড থাকে অথবা যদি আপনার স্কুলের রেজিস্টারে আপনার নাম থাকে তাহলেই আপনি স্কুলে প্রবেশ করতে পারবেন, তাই না? তাহলে দেখুন আপনার স্কুলে প্রবেশ করাটা তখন যে কোনো একটার উপরে নির্ভর করছিল, নয় আপনার কাছে স্কুলের আই কার্ড থাকতে হবে বা আপনার স্কুলের রেজিস্টারে আপনার নাম থাকতে হবে, তাই না? কিন্তু যদি ওরকম না হয়ে আপনাকে যদি বলা হতো যে যদি আপনার কাছে স্কুলের আই কার্ড থাকে এবং যদি স্কুলের রেজিস্টারে আপনার নাম লেখা থাকে তাহলেই আপনি প্রবেশ করতে পারবেন। এবার দেখুন তো আপনার স্কুলে প্রবেশ করাটা কি এখন যে কোনো একটার উপরে নির্ভর করছে না দুটোর উপরেই নির্ভর করছে? ঠিক এখন কিন্তু জিনিসটা দুটোর উপরেই নির্ভর করছে, অর্থাৎ আপনি স্কুলে তখনই ঢুকতে পারবেন যখন আপনার কাছে আই কার্ড থাকবে এবং স্কুলের রেজিস্টারের খাতায় আপনার নাম লেখা থাকবে। যদি দুটোই থাকে তাহলেই আপনি কিন্তু ঢুকতে পারবেন, আদারওয়াইজ কিন্তু ঢুকতে পারবেন না, তাই না? তাই এটাই হচ্ছে অ্যান্ড অপারেটর, যেখানটাতে দুখানা অপারেন্টকেই আপনাকে ট্রু হতে হয় তাহলেই সম্পূর্ণ রেজাল্টটা ট্রু হয়। আগেটার ক্ষেত্রে কি হচ্ছিল, দুখানার মধ্যে যে কোনো একটা ট্রু হওয়াতেই আপনার পুরো রেজাল্টটাই ট্রু হয়ে যাচ্ছিল, তাই না? কিন্তু এটার ক্ষেত্রে যখন আপনার দুখানা অপারেন্টই যখন ট্রু হবে শুধুমাত্র সেই মুহূর্তেই আপনি ট্রু পাবেন। তো সেই অর্থে আপনার এই অ্যান্ড অপারেটরটা ব্যবহার করা হয়। যেরকম আমি আরেকটা এক্সাম্পল দিই যে আপনি জাভাস্ক্রিপ্ট তখনই শিখতে পারবেন যদি আপনার HTML এবং CSS দুটোই শেখা থাকে। তাহলে দেখুন তো আপনার জাভাস্ক্রিপ্ট শেখাটা এখন কি যে কোনো একটা জিনিসের উপর নির্ভর করছে না দুখানা জিনিসের উপরেই নির্ভর করছে? ঠিক দুখানা জিনিসের উপর নির্ভর করছে। কিন্তু যদি আপনার HTML জানা থাকে এবং সাথে সাথেই যদি আপনার CSS জানা থাকে তাহলেই আপনি জাভাস্ক্রিপ্ট শিখতে পারবেন। যদি আপনাকে এমন বলা হতো যে যদি আপনার HTML জানা থাকে অথবা CSS জানা থাকে তাহলেই আপনি জাভাস্ক্রিপ্ট শিখতে পারবেন, তখন আপনাকে কোন অপারেটর ব্যবহার করতে হতো বলুন তো? ঠিক অর অপারেটর। বাট যেই মুহূর্তে আপনাকে বলা হলো যে যদি আপনার HTML জানা থাকে এবং CSS জানা থাকে তাহলেই আপনি জাভাস্ক্রিপ্ট শিখতে পারবেন, তখন আপনাকে কোন অপারেটরটা ব্যবহার করতে হবে? ঠিক অ্যান্ড অপারেটরটা। কারণ কি এখানটাতে এবং রয়েছে। দেখুন যখন আপনাকে কেউ কোশ্চেন করবে বা আপনার কাছে কোয়েরিটা এভাবে আসবে যে যদি এইটা অথবা এইটা হয় তাহলে এইটা হবে, তখন আপনাকে কোন অপারেটর ব্যবহার করতে হবে? অর অপারেটর। কিন্তু যদি আপনার কাছে কোয়েরিটা এরকম আসে যে যদি এইটা এবং এইটা হয় তাহলে এইটা হবে, তখন আপনাকে অ্যান্ড অপারেটর ব্যবহার করতে হবে। তাহলে এবং যখন আসবে একটা কোশ্চেনের মধ্যে তখন হবে অ্যান্ড, আর যখন অথবা বা এগুলো যখন আসবে তখন হবে অর। ঠিক আছে, এইটা মনে রাখবেন তাহলেই হবে। এবং মানে কি অপারেন্ট 1 অপারেন্ট 2 দুটোকেই কিন্তু ট্রু হতে হবে তাহলেই আপনার রেজাল্ট হবে ট্রু। আর অথবা মানে কি অপারেন্ট 1 বা অপারেন্ট 2 দুটোর মধ্যে যখন যে কোনো একটা ট্রু হয়ে যাবে তখনই আপনার সম্পূর্ণ রেজাল্ট হবে ট্রু। ঠিক আছে, এটা মনে রাখবেন। তো দেখুন আমরা এবার এক্সাম্পল গুলো দিই তাহলে আরো ভালোভাবে বিস্তারিতভাবে আমরা বুঝতে পারবো। গত পর্বে আমরা দেখেছিলাম যে কখন একটা অর অপারেটর ট্রু রিটার্ন করে, কখন একটা অর অপারেটর ফলস রিটার্ন করে, তাই না? তাই এখানে সবার প্রথম চলুন দেখি যে কখন একটা অ্যান্ড অপারেটর ট্রু রিটার্ন করে, কখন অ্যান্ড অপারেটর ফলস রিটার্ন করে। দেখুন তো আমরা জানি এটা হচ্ছে অ্যান্ড অপারেটর, তাই না? তো অ্যান্ড অপারেটর দুখানা অপারেন্ট নিয়ে কাজ করে আর দুখানা অপারেন্ট সবসময় বুলিয়ান হতে হয়। এবার যদি দুখানা অপারেন্ট বুলিয়ান না হয় তাহলে আমরা দেখেছি অর অপারেটর যেরকম কি করে অপারেন্টগুলোকে সবার প্রথমে বুলিয়ানে কনভার্ট করে, ঠিক অ্যান্ড অপারেটরও কিন্তু তাই করে। ও সবার প্রথমে অপারেন্টগুলোকে কিসে কনভার্ট করে নেয়? বুলিয়ানে কনভার্ট করে নেয়, তাই না? তাই দেখুন আমরা যদি মনে করি যে যদি একটা অ্যান্ড অপারেটরের বাঁ দিকে থাকে ট্রু আর ডান দিকে থাকে ফলস, তাহলে বলুন তো অ্যান্ড অপারেটর আপনাকে কি রিটার্ন করবে? ঠিক ফলস রিটার্ন করবে। কারণ কি মনে রাখবেন অ্যান্ড অপারেটর শুধুমাত্র তখনই ট্রু রিটার্ন করে যখন ওর এই ফার্স্ট অপারেন্ট আর সেকেন্ড অপারেন্ট দুটোই ট্রু হয়। শুধুমাত্র সেই মুহূর্তেই ও কিন্তু আপনাকে ট্রু দেবে, বাকি সব ক্ষেত্রে ও আপনাকে ফলস দেবে। দেখুন এখানটাতে আপনার প্রথম অপারেন্টটা কি হয়েছে? ট্রু। আর পরেরটাতে কি হয়েছে? ফলস। তাই যেই মুহূর্তে ও ফলস পেয়েছে সাথে সাথে ও ফলস রিটার্ন করে দিয়েছে। ও ট্রু শুধুমাত্র তখনই দেবে যখন ওর দুখানা অপারেন্টই ট্রু হবে, তাই না? বেশ, এবার দেখুন তো যদি এরকম থাকে যে ফলস অ্যান্ড ফলস, তাহলে অ্যান্ড অপারেটর আপনাকে কি রিটার্ন করবে রেজাল্ট হিসাবে? অবশ্যই ফলস রিটার্ন করবে, তাই না? ফলস। এবার দেখুন তো যদি থাকে যে ট্রু অ্যান্ড ট্রু, তাহলে অ্যান্ড অপারেটর আপনাকে কি রিটার্ন করবে? শুধুমাত্র এই মুহূর্তেই অ্যান্ড অপারেটর আপনাকে ট্রু রিটার্ন করবে। ঠিক আছে, যদি থাকে ফলস অ্যান্ড ট্রু, তাহলে অ্যান্ড অপারেটর আপনাকে কি রিটার্ন করবে? তাহলে ও আপনাকে ফলস রিটার্ন করবে। কারণ কি দেখুন বাকি সমস্ত ক্ষেত্রে ও ফলস রিটার্ন করবে, শুধুমাত্র কখন ট্রু রিটার্ন করবে? যখন এই দুখানা অপারেন্ট বা আপনি যখন অ্যান্ড অপারেটর ব্যবহার করবেন তখন যদি ওর দুখানা অপারেন্টই ট্রু হয় শুধুমাত্র সেই মুহূর্তেই ও আপনাকে ট্রু রিটার্ন করবে। বাকি সমস্ত কেসেসে যদি ও দুটোর মধ্যে যে কোনো একটাতে ফলস পেয়ে যায় তাহলে কিন্তু ও আপনাকে ফলস রিটার্ন করবে।
ঠিক আছে, এই জিনিসটা বা এই সিনারিওটা আপনি মনে রাখবেন, যেরকম ভাবে অরের ক্ষেত্রে মনে রেখেছিলেন যে যদি দুখানার মধ্যে একখানা ট্রু হয় তাহলে পুরো এক্সপ্রেশনটাই আপনাকে ট্রু রিটার্ন করবে, ঠিক অ্যান্ডের ক্ষেত্রে এটা মনে রাখবেন যে যদি শুধুমাত্র দুখানা অপারেন্ডই ট্রু হয় তখনই শুধুমাত্র অ্যান্ড অপারেটর ট্রু রিটার্ন করে, বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু অ্যান্ড অপারেটর ফলস রিটার্ন করে। যদি যে কোনো একটা অপারেন্ড ফলস হয়ে যায় তাহলেও আপনাকে কিন্তু ফলস রিটার্ন করবে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন। তো এটাকে আমরা জাস্ট কমেন্টের মধ্যে রেখে দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, তো এটা রেখে দিলাম। তো এবার চলুন আমরা এখানে চলে আসি। আমরা যেরকমভাবে জিনিসগুলো করেছিলাম, আমরা এই সমস্ত অপারেটরগুলোকে দেখবেন সব থেকে বেশি আমরা ব্যবহার করব ইফের মধ্যে, তাই না? তাই দেখুন, যদি আমরা একটা এক্সাম্পল নিই, সাপোজ আগের দিন আমরা যেরকম ইউজার নেম অ্যান্ড ইউজার রোলের এক্সাম্পলটা নিয়েছিলাম না, সেটা নিয়ে কাজ করি। মনে করুন আপনার কাছে একটা ইউজার নেম বলে একটা ভেরিয়েবল রয়েছে, যেরকম ইউজার নেম ইকুয়াল টু আর রয়েছে মনে করুন এইটা, ঠিক আছে, আর একটা ইউজার রোল রয়েছে, ডলার ইউজার রোল ইজ ইকুয়াল টু মনে করুন রয়েছে মডারেটর, এটা রয়েছে। এবার আপনি এখানে একটা কন্ডিশন লিখতে চাইছেন যে যদি ইউজার নেমটা এবিসিডি হয় এবং ইউজার রোলটা অ্যাডমিন হয় তাহলেই ইউজারকে প্রবেশ করতে দেবেন, আদারওয়াইজ ইউজারকে একটা মেসেজ দেখিয়ে দেবেন যে ইনভ্যালিড ক্রিডেন্সিয়াল, এরকম একটা জিনিস দেখাতে চাইছেন। তাহলে দেখুন আপনাকে যে কোশ্চেনটা করা হলো যে যদি ইউজার নেম হয় এবিসিডি এবং ইউজার রোলটা হয় অ্যাডমিন তাহলেই আপনি ইউজারকে প্রবেশ করতে দিন। তাহলে দেখুন আপনার কোয়েরি বা আপনার কোশ্চেনের মধ্যে কিন্তু এবং রয়েছে, তাহলে এবং মানেই আপনি কি জানেন আপনাকে কি ব্যবহার করতে হবে? ঠিক অ্যান্ড অপারেটর। কারণ কি আপনাকে বলা হয়েছে যে যখন দুখানা কন্ডিশনই ম্যাচ করবে তখনই যেন ইউজার প্রবেশ করতে পারে, তাই না? তাই আপনি এখানটাতে লিখে দিন যে ইফ, সর্বপ্রথমে ইফ দিলাম, তো এখানটাতে দুখানা ডাবল স্পেস দিলাম আর এখানে একটা স্পেস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম বা কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম, আমার ইফটাকে রেডি করা হয়ে গেল। তো এবার আপনার কন্ডিশন হচ্ছে যদি ইউজার নেমটা এবিসিডি হয়, তাই না? তাই আপনি এখানে দিয়ে দিলেন যে যদি ইউজার নেম ডাবল ইকুয়াল টু হয় এবিসিডি। এবার এবিসিডি কি একটা নাম্বার না একটা স্ট্রিং? একটা স্ট্রিং, তাই না? তাই স্ট্রিং মানে সেটাকে আপনাকে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। আপনি এখানে দিয়ে দিলেন এবিসিডি যদি হয় এবং, এবার এবং অর্থে আপনাকে শিফট প্রেস করে দুবার এই অ্যাম্পারসেন্ট সিম্বলটা দিতে হবে। আর কি হয়? যদি ইউজার রোলটা হয় অ্যাডমিন, তাই না? তাই আপনি এখানটাতে দিয়ে দিলেন যদি ইউজার রোল ডাবল ইকুয়াল টু কি হয়? অ্যাডমিন। এবার অ্যাডমিন তো একটা স্ট্রিং ভ্যালু, আপনি এখানটা দিয়ে দিলেন যে যদি ইউজার রোলটা হয় অ্যাডমিন তাহলেই আপনি ইউজারকে প্রবেশ করাতে চাইছেন আর বলতে চাইছেন এখানে একটা অ্যালার্টের মাধ্যমে, মনে করুন আপনি এখানটাতে লিখলেন অ্যালার্ট, এখানটাতে দিয়ে দিলেন হ্যালো অ্যাডমিন বা হ্যালো ইউজার রোল, এভাবেও দিয়ে দিতে পারেন যে হ্যালো। এবার এটা হচ্ছে একটা স্ট্রিং, এটার সঙ্গে আমি যদি একটা ভেরিয়েবলকে কনক্যাট করতে চাই তাহলে প্লাস দিয়ে এটা দিয়ে দিলাম যে হ্যালো ইউজার রোল, ঠিক আছে। এবার না হলে আপনি কি দেখাতে চাইছেন? এই যে তার জন্য কি করতে হবে, না হলে যেহেতু বলেছি তাই আমাকে এলস ব্যবহার করতে হবে। এবার এলস এর ভিতরে যাওয়ার পরে আপনি এখানে আরেকটা অ্যালার্ট দিয়ে দিন, অ্যালার্ট ডাবল কোটেশনের মধ্যে আপনি দিয়ে দিন ইনভ্যালিড ক্রিডেন্সিয়াল, ঠিক আছে, বেশ, এটা দিয়ে দিন। তো চলুন এবার আমরা জিনিসটাকে রান করি, কারণ দেখুন আপনি এবার বলুন তো যে এটার রেজাল্ট কোনটা দেবে, আপনাকে কি ইফের মধ্যে প্রবেশ করাবে না এলস এর মধ্যে প্রবেশ করাবে বলুন তো? দেখুন ঠিক আপনি কার মতো ভাববেন বা কার মতো ডিবাগ করবেন? জাভাস্ক্রিপ্টের মতো। জাভাস্ক্রিপ্ট কি করবে? প্রথমত এই ভ্যালুটাকে এই ভ্যালুর মধ্যে অ্যাসাইন করবে, তারপরে এটাকে এর মধ্যে অ্যাসাইন করবে, তারপরে ইফের কাছে আসবে, ইফের কাছে আসার পরে দেখবে এই এত বড় একটা এক্সপ্রেশন রয়েছে। এবার দেখুন আমি সবসময় আপনাদেরকে বলেছিলাম যে যখন এরকম অ্যান্ড বা অর অপারেটর ব্যবহার করবেন তখন এবার বলুন তো অ্যান্ডের অপারেন্ট কোনটা কোনটা? অ্যান্ডের অপারেন্ট হচ্ছে এইটা আর এইটা, এই দুখানা হচ্ছে ওর অপারেন্ট, তাই না? তাই দেখুন যখনই এরকম অ্যান্ড বা অর অপারেটর ব্যবহার করবেন আর তাদের অপারেন্ট হিসাবে আপনি কম্প্যারিজন অপারেটরগুলোকে ব্যবহার করবেন তখন চেষ্টা করবেন এই অপারেন্টগুলোকে এক একটা ব্র্যাকেটের মধ্যে দেওয়ার, যাতে আপনার সুবিধা হয়। ঠিক আছে, দেখুন আমি এখানটাতে এটা দিয়ে দিলাম, এখানটাতে এটা দিয়ে দিলাম, বেশ সুবিধা হয়। এবার দেখুন জাভাস্ক্রিপ্ট যখন এইখানে আসবে তখন ও কি করবে? ও দেখবে অ্যান্ড অপারেটর রয়েছে, ও সবার প্রথমে কি করবে? ও সবার প্রথমে এটাকে ইভ্যালুয়েট করবে। এবার ইভ্যালুয়েট করার পরে ও কি করবে? যখন দেখবে যে ইউজার নেম ডাবল ইকুয়াল টু এবিসিডি কিনা, তাহলে ইউজার নেমের মধ্যে কি রয়েছে? এখন এই ভ্যালুটা রয়েছে, তাহলে এইটা ইজ ইকুয়াল টু এটা, বলুন তো ট্রু হবে না ফলস হবে? ও কিন্তু এখানটাতে ফলস পাবে, তাই না? এবার দেখুন যেই মুহূর্তে ও প্রথমবার ফলস পেয়ে যাবে না তখন কিন্তু ও আর এটাতে যাবে না, কারণ দেখুন ও ট্রু শুধুমাত্র কখন হয়? যখন দুটোই ট্রু হয় তখনই কিন্তু ট্রু রিটার্ন করে। কিন্তু আমি বলেছি যে যেই মুহূর্তে ও ফলস পেয়ে যাবে তার মানে কিন্তু পুরো কন্ডিশনটাই ফলস হয়ে যায়, তাই না? তাই দেখুন ও এখানটাতে ফলস পেয়ে গেল, তাই ও এখানটাতে যাবেই না। তাই এই জিনিসটা আমি আরো বিস্তারিত বর্ণনা করছি জাস্ট কিছুক্ষণ পরে। তাই দেখুন যেই মুহূর্তে ও এখানটাতে ফলস পেয়ে যাবে ও কিন্তু পরেরটাতে আর যাবে না।
তাই না? তাই যেই মুহূর্তে ও এখানে ফলস পেয়ে যাবে অ্যান্ড অপারেটর পুরো এক্সপ্রেশনটার রেজাল্ট হিসেবে আপনাকে কি দিয়ে দেবে? ফলস দিয়ে দেবে। তাই ইফ যেই মুহূর্তে এখানটাতে ফলস পেয়ে যাবে ও সাথে সাথে কোথায় চলে আসবে? এইখানে। তাই আপনাকে দিয়ে দেবে ইনভ্যালিড ক্রিডেনশিয়াল। তো দেখুন আমরা এটাকে সেভ করলাম। সেভ করার পরে যখন আমরা এইখানে যাব, যাওয়ার পরে যখন রিফ্রেশে প্রেস করব, দেখুন কোনো একটা কিছু আমরা হয়তো ভুল করেছি। চলুন কি ভুল করেছি সেটা দেখা যাক। আমরা জাস্ট F12 প্রেস করলাম, আমরা কনসোলে গেলাম। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানটাতে রয়েছে ইউজার নেম ইজ নট ডিফাইন্ড, কত নম্বর লাইনে? custom.js এ 3 নাম্বার লাইনে। চলুন আমরা custom.js এ 3 নাম্বার লাইনে চলে যাই। সরি, আমি খুব বড় একটা ব্লান্ডার করে ফেলেছি। দেখুন জাভাস্ক্রিপ্টের সাথে আর পিএইচপির সাথে মিলে গিয়ে পুরো জগাখিচুড়ি অবস্থা হয়ে গেছে। তাই এটা আমি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি এটা হচ্ছে পিএইচপির ভেরিয়েবল। তাই সরি, মাই মিস্টেক। তো দেখুন জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা জানি এখানটাতে লেট লিখতে হয়, তাই না? সো আমি এখানে দিয়ে দিলাম লেট। আচ্ছা, তো এইখানটাতেও আপনার কোনো ডলার সাইন থাকবে না। সো এখানেও কোনো ডলার সাইন থাকবে না। তো এটা হয়তো আপনারা যখন ভিডিওর প্রথম দিকে দেখছিলেন তখনই হয়তো ভাবছিলেন যে আমি এটা কি করছি, এখানে তো লেট হবে। তো সরি, দেখুন এটা এখন লেট দিয়ে করলাম। তো দেখুন এখানেও সব জায়গাতে আপনি জাস্ট ডলার সিম্বলটাকে উঠিয়ে দিন। এবার আশা করি আর কোনো এরর থাকবে না। চলুন দেখা যাক। এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম। হ্যাঁ, দেখুন এররটা জাস্ট চলে গেল। দেখুন দেখাচ্ছে ইনভ্যালিড ক্রিডেনশিয়াল, তাই না? এইবার চলুন আমরা একটুখানি জিনিসটা দেখি। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। চলুন, মনে আছে যখন আমরা অর অপারেটর দেখিয়েছিলাম তখন বলেছিলাম যে অর অপারেটর সবসময় কি খোঁজে? যে ট্রু কোনটা আছে। যেই মুহূর্তে ও ট্রু পেয়ে যায় সেই মুহূর্তে ও কি করে? ওই ট্রু এর যে অরিজিনাল ভ্যালুটা ছিল সেটা আপনাকে রিটার্ন করে, তাই না? এবার চলুন দেখা যাক যে অ্যান্ড অপারেটরটা কি করে। চলুন আমরা এই জিনিসটাকে আমরা কমেন্ট করে রাখি। হ্যাঁ, আমরা আরো বিস্তারিতভাবে বোঝাবো। তো এই পুরোটুকুকে আমি কমেন্ট করে রাখলাম। মনে করুন এখান থেকে এতটুকুকে আমি জাস্ট কমেন্ট করে রাখলাম। বেশ। সো এবার চলুন আমরা একবার একটু অনেক উপরের দিকে চলে যাই। যাওয়ার পরে এবার এখানে আসি। দেখুন সবসময় মনে রাখবেন অর অপারেটর যেরকম খুঁজতো যে প্রথম ট্রু কোনটা আর সেই হিসাবে ও প্রথম ট্রু এর ভ্যালুটাকে বা অরিজিনাল ভ্যালুটাকে রিটার্ন করতো, ঠিক সেরকম ভাবে অ্যান্ড অপারেটর খোঁজে যে প্রথম ফলস কোথায় আছে। যেই মুহূর্তে ও ফলস পেয়ে যায় সেই মুহূর্তে ওই ফলসের যে অরিজিনাল ভ্যালুটা থাকে সেটাকে ও রিটার্ন করে। ঠিক আছে, চলুন আমরা ঠিক আগের মতো একটা এক্সাম্পল দিয়ে দেখি। যেরকম লেট মনে করুন রেজাল্ট ইকুয়াল টু, আপনি মনে করুন এখানটাতে দিলেন 2 and 0 and 5। এবার দেখুন আমরা জানি যে অ্যান্ড অপারেটর কি করে। অ্যান্ড অপারেটর যখন ও অপারেন্টগুলোকে দেখে, যদি অপারেন্টগুলো বুলিয়ান না হয় তাহলে অ্যান্ড অপারেটর কি করে? এই অপারেন্টগুলোকে বুলিয়ানে কনভার্ট করে নেয়। এবার দেখুন তো এই অ্যান্ড অপারেটরটার অপারেন্ট কোনগুলো? এই 2 আর 0। এগুলো কি বুলিয়ান ভ্যালু? না, এগুলো হচ্ছে নাম্বার ভ্যালু। তাই ও সর্বপ্রথমে কি করবে? এই 2টাকে বুলিয়ানে কনভার্ট করবে। এবার দেখুন তো 2টাকে যখন বুলিয়ানে কনভার্ট করবে তখন ও এখানটাতে কি পাবে? ও এখানটাতে ট্রু পাবে, তাই না? বেশ। আর ও যখন 0টাকে বুলিয়ানে কনভার্ট করবে তখন ও কি পাবে? এখানে ফলস পাবে, তাই না? এবার দেখুন অ্যান্ড অপারেটর সবসময় খোঁজে যে ফলস কোথায় আছে। তাই দেখুন ও যখন এখানটাতে ট্রু পাবে তখনই ও পরেরটাতে যাবে। কারণ কি? ও তো এখানে ফলস পায়নি, তাই না? ও সবসময় খোঁজে ফলস কোথায় আছে। তাই দেখুন ও যখন এটাতে ট্রু পেলো তখন ও পরের অপারেন্টটায় চলে যাবে যে দেখি তো পরেরটা ফলস কিনা। তাই দেখুন যেই মুহূর্তে দেখলো যে পরেরটা ফলস তখন ও কি করবে? এই ফলসটা যে ও এখানে পেয়েছে ও কোন অরিজিনাল ভ্যালুটাকে কনভার্ট করে পেয়েছে বলুন তো? 0টাকে কনভার্ট করে পেয়েছে, তাই না? তার মানে অরিজিনাল ভ্যালুটা কত ছিল? 0। আর এখানটাতে অরিজিনাল ভ্যালুটা কত ছিল? 2। তাই যেই মুহূর্তে বা যেইখানে ও ফলস পাবে ও সেখানকার যে অরিজিনাল ভ্যালুটা রয়েছে সেটাকে ও রিটার্ন করবে। তাই এক্ষেত্রে ও কোনটাকে রিটার্ন করবে বলুন তো? 0টাকে রিটার্ন করবে। তার মানে এই রেস বলে ভেরিয়েবলটার মধ্যে কোন ভ্যালুটা স্টোর হবে? 0টা। তাই দেখুন যেই মুহূর্তে ও কিন্তু এখানে ফলস পেয়ে গেল ও কিন্তু আর এই 5 এর কাছে যাবে না। কারণ দেখুন এখানটাতে ও ফলস পেয়েছে, তাই না? এই যে এখানটাতে ও আপনার ফলস পেয়েছে। তাই যেই মুহূর্তে ও ফলস পেয়ে যায় ও কিন্তু আর ফার্দার ওর পরের অপারেন্টগুলোকে আর চেক করে না। ও সাথে সাথে রিটার্ন কাকে করে দেয়? ও ওই অরিজিনাল ভ্যালুটাকে রিটার্ন করে দেয়। বা বলতে পারেন যেই মুহূর্তে ও ফলস পেয়ে যায় ও সেখানেই স্টপ হয়ে যায় আর সাথে সাথে এই ফলস হওয়ার দরুন যে অরিজিনাল ভ্যালুটা ছিল সেই অরিজিনাল ভ্যালুটাকেও রিটার্ন করে দেয়। তাহলে দেখুন এর অরিজিনাল ভ্যালুটা কত ছিল? 0 ছিল। তাই আপনি এখন রেসের মধ্যে কত দেখতে পারবেন? 0 দেখতে পারবেন। তাই দেখুন আমি যদি এখানটাতে অ্যালার্ট করে দিই রেসকে বা রেজাল্টকে, তাহলে আমরা এখানে কত দেখতে পারবো বলুন তো? 0 দেখতে পারবো, তাই না? আমরা এইখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন আপনি 0 দেখতে পাচ্ছেন। কেন 0 দেখতে পাচ্ছেন? কারণ এইখানটাতে অ্যান্ড অপারেটর এটাকে ফলস পেয়েছে আর যেহেতু ও ফার্স্টে সবার প্রথমে ফলসকে খোঁজে আর যেই মুহূর্তে ও ফলস পেয়ে যায় ও তখন যেখানে ও ফলস পেয়েছে তার অরিজিনাল ভ্যালুটাকে রিটার্ন করে, সেই ধরুন আপনি এখানটাতে 0 পেলেন, তাই না? বেশ। তো এইবার দেখুন তো যদি এখানটাতে 0 থাকতো আর মনে করুন এখানটাতে রয়েছে নাল, এটা রয়েছে, তাহলে বলুন তো এইবার এই রেসের মধ্যে কোন ভ্যালুটা স্টোর হবে?
সবার প্রথমে অ্যান্ড অপারেটর কি করবে, এখানটাতে নাল রয়েছে এটাকে বুলিয়ানে কনভার্ট করবে। যেই মুহূর্তে ও এটাকে বুলিয়ানে কনভার্ট করবে তখন এটা এখানে কি পেয়ে যাবে, ফলস পেয়ে যাবে। আর যেই মুহূর্তে ও এখানে ফলস পেয়ে যাবে ও কি আর ফার্দার পরেরটাতে যাবে, না যাবে না। যেই মুহূর্তে ও ফলস পেয়ে যাবে ও কি করবে, ওই ফলস পাওয়ার দরুন যেই ভ্যালুটার জন্য ও ফলসটা পেয়েছে ওই সেই অরিজিনাল ভ্যালুটাকেও রিটার্ন করবে। এবার ও কার জন্য ফলসটা পেয়েছে, এই নালটাকে কনভার্ট করে ও ফলস পেয়েছিল, তাই না? তাই দেখবেন ওর রেসের মধ্যে এই নাল বলে ভ্যালুটাকে ও স্টোর করে দেবে, ঠিক আছে? তাই দেখুন আপনি যখন এটাকে সেভ করবেন এই রেজাল্ট বলে ভেরিয়েবলটার মধ্যে আপনি কাকে দেখতে পারবেন, ঠিক নাল দেখতে পারবেন। দেখুন রিফ্রেশ প্রেস করুন, দেখুন আপনি নাল দেখতে পাচ্ছেন, তাই না? তাই অবশ্যই মনে রাখবেন যেরকম ভাবে আমি অর অপারেটর শিখিয়েছিলাম যে অর অপারেটর সবসময় খোঁজে যে প্রথম ট্রু কোনটা বা প্রথম ট্রু আমি কোনটাকে পাবো, শুধুমাত্র সেখানেই আমি স্টপ হয়ে যাব, সাথে সাথে ওই ট্রু এর যে অরিজিনাল ভ্যালু আছে সেটাকে রিটার্ন করে দেবো, এটা অর বলে। এবার এন্ড কি বলে, এন্ড সবসময় খোঁজে যে ফলস কোথায় আছে, তাই যেই মুহূর্তে ও প্রথম ফলস পেয়ে যায় সাথে সাথে ও সেখানে স্টপ হয়ে যায় আর ওই ফলসের যে অরিজিনাল ভ্যালুটা আছে সেটাকে ও রিটার্ন করে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবেন, এটা অ্যান্ড আর অরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে বোঝা। অর সবসময় খোঁজে প্রথম ট্রু কোথায় পাচ্ছি আমি, আর অ্যান্ড সবসময় খোঁজে যে প্রথম ফলস আমি কোথায় পাচ্ছি। আর যখনই ওরা ওই ট্রু বা ফলস পেয়ে যায় তখন ওরা ওর অরিজিনাল ভ্যালুটাকে রিটার্ন করে দেয়, ঠিক আছে? দেখুন আমাদের ক্ষেত্রেও সেটা হলো। এবার অন্যান্য কেসেসগুলোতে আসি। যদি ধরুন এখানটাতে অ্যান্ড অপারেটর সবগুলোই ট্রু পায়, ধরুন আমার যদি এরকম কন্ডিশন থাকে তাহলে অ্যান্ড অপারেটর দেখুন এইখানেও ট্রু পাবে, এখানেও ট্রু পাবে, এখানেও ট্রু পাবে, তাহলে সেই সময় ও কোন ভ্যালুটাকে রিটার্ন করবে, ঠিক সেই সময় ও রিটার্ন করবে একবারে শেষের ভ্যালুটা। এক্ষেত্রে জিনিসটা কিন্তু ঠিক ওই অরের মতো, যখন সবগুলো জিনিসই ফলস হয়ে যায় তখন অর অপারেটর কি করতো, একবারে শেষের ফলসটাকে রিটার্ন করে দিত বা একবারে শেষের ফলসের ভ্যালুটাকে রিটার্ন করে দিত, তাই না? তো ঠিক অ্যান্ডের ক্ষেত্রেও তাই, এখানে যখন অ্যান্ড কোনো ফলসই খুঁজে পাবে না, অর্থাৎ কি যদি সবগুলো ট্রু হয়, তাই না? কোনো একটা ফলস খুঁজে না পাওয়া মানে কি সবগুলো ট্রু হয়েছে, অর্থাৎ অ্যান্ড যদি এটাকেও ট্রু পায়, এটাকেও ট্রু পায়, এটাকেও ট্রু পায়, মানে কি অ্যান্ড কোনো ফলসই খুঁজে পায়নি। আর যদিও কোনো ফলস খুঁজে না পায় তাহলেও কি করে, একবারে শেষের ভ্যালুটাকে ও রিটার্ন করে দেয়। এক্ষেত্রে বলুন তো এই রেজাল্টের মধ্যে কোন ভ্যালুটা স্টোর হবে, 5 বলে ভ্যালুটা স্টোর হবে, তাই না? এটাকে আমরা সেভ করলাম, আমরা এইখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন আপনি 5 বলে ভ্যালুটা দেখতে পাচ্ছেন, তাই না? বেশ, এটা কিন্তু সব সময় মনে রাখবেন, হ্যাঁ? তাই দেখুন এটা ট্রু হলো, এটা ট্রু হলো। যদি এমন হয় যে এখানটায় দাঁড়িয়ে আপনি এখানে একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং দিলেন, তাহলে এটা কি, এটাকে যখন অ্যান্ড অপারেটর বুলিয়ানে কনভার্ট করবে তখন এখানে কি পাবে, ফলস পাবে। তাই তখন দেখুন এই ফলসের ভ্যালুটাকে কিন্তু রিটার্ন করবে, কারণ কি, কারণ অ্যান্ড এখানে ট্রু পেয়ে গেছে, তাই যেই মুহূর্তে ও এখানে ট্রু পেলো ও খোঁজে কাকে, ও ফলসকে খোঁজে। ও তখন কোথায় চলে যাবে, এই সেকেন্ডটার কাছে। ও এখানেও ট্রু পেলো, ও তখন কার কাছে চলে যাবে, থার্ডের কাছে। ও যখন থার্ডের কাছে যাবে দেখলো যে হ্যাঁ এটা তো ফলস হয়েছে, তাই যেই মুহূর্তে ফলস হয়ে যাবে ও এটার অরিজিনাল ভ্যালু অর্থাৎ এই ব্ল্যাঙ্ক একটা স্ট্রিংকে ওই রেজাল্টের মধ্যে স্টোর করে দেবে। তাই এখানটাতে গেলাম, সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং দেখতে পাচ্ছেন, সেই ব্ল্যাঙ্ক স্ট্রিংটা কিন্তু এখানটাতে রয়েছে, তাই আপনি দেখতে পাচ্ছেন না, ঠিক আছে? তাই এই জিনিসগুলো কিন্তু আপনি মনে রাখবেন, হ্যাঁ, যে যখন সবগুলো জিনিস ট্রু হয় তখন অ্যান্ড অপারেটর কাকে রিটার্ন করে, একবারে শেষেরটা, ঠিক অরের মতো, জাস্ট উল্টোটা, ঠিক আছে? তো এবার দেখুন এই সেম জিনিসটাই কিন্তু এইখানটাতে হলো, এই যে দেখুন সেম জিনিসটা আমাদের এইখানটাতে হয়েছে। দেখুন সবার প্রথমে জাভাস্ক্রিপ্ট কি করেছে, জাভাস্ক্রিপ্ট সবার প্রথমে এখানে এসেছে, ভেরিয়েবলটার মধ্যে ভ্যালুটাকে অ্যাসাইন করেছে, এটার মধ্যে এটাকে অ্যাসাইন করেছে, তারপরে যেই মুহূর্তে দেখলো ও ইফের ভিতরে ঢুকে গেছে, ইফের ভিতরে ওর এক্সপ্রেশনটাকে ইভ্যালুয়েট করছে, করার পরে দেখলো অ্যান্ড অপারেটর রয়েছে। এবার অ্যান্ড অপারেটর ঠিক তাই, ও কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে সব ইভ্যালুয়েট করতে করতে আসে। ও সবার প্রথমে বাঁ দিকেরটাকে দেখবে, দেখলো যে এটা ট্রু না ফলস হয়, দেখুন ইউজার নেম ইকুয়াল টু এটা ট্রু না ফলস, ও কিন্তু এইখানেই ফলস পেয়ে গেছে। তাই দেখুন ও যেই মুহূর্তে এখানটাতে ফলস পেয়ে গেছে ও কি আর পরেরটাতে যাবে, না যাবে না। ও যেই মুহূর্তে ওখানে ফলস পেয়ে যাবে তখন ও কি করবে, ও কাকে রিটার্ন করবে, ও কিন্তু রিটার্ন করবে এই পুরো এক্সপ্রেশনটা যে ভ্যালুটা দিচ্ছে বা এই পুরো কম্পারিজন অপারেটরের এক্সপ্রেশনটার যে রেজাল্টটা দিচ্ছে সেই রেজাল্টটাকে রিটার্ন করবে, অর্থাৎ অরিজিনাল ভ্যালুটাকে রিটার্ন করবে। এবার ওর ক্ষেত্রে অরিজিনাল ভ্যালু কোনটা, ওর ক্ষেত্রে অরিজিনাল ভ্যালু হচ্ছে এই এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট হয়ে যে রেজাল্টটা দেবে সেটাই হচ্ছে ওর অরিজিনাল ভ্যালু। এবার দেখুন আমরা এখানে কম্পারিজন অপারেটর ব্যবহার করেছি, কম্পারিজন অপারেটর ও যখন এই পুরো জিনিসটাকে ইভ্যালুয়েট করার পর আপনাকে কি দেবে, ট্রু বা ফলস দেবে। এক্ষেত্রেও আপনাকে কি দিচ্ছে, ফলস দিচ্ছে, তাই না? তাই এই ফলস জিনিসটা কার কাছে চলে যাবে, তখন দেখবেন এই ফলস জিনিসটা অর্থাৎ এই অ্যান্ড অপারেটর এই পুরো এক্সপ্রেশনটাকে ইভ্যালুয়েট করে ইফকে কি দিচ্ছে, ফলস। তাই এখানে দেখুন ইফকে কি আবার আলাদা করে এই জিনিসটাকে বুলিয়ানে কনভার্ট করার দরকার আছে, না দরকার নেই কিন্তু, কারণ ইফ অলরেডি এখানে একটা বুলিয়ান ভ্যালুই কিন্তু পেয়েছে, তাই না? তাই ইফ এই বুলিয়ান ভ্যালুটাতে কি পেয়েছে, ফলস, তাই ও এটাতে ঢুকবে না, ও কোথায় ঢুকবে, এটাতে। তাই দেখবেন ও ইনভ্যালিড ক্রিডেন্সিয়াল দেখিয়ে দিচ্ছে, তাই না? এটাতে কন্ট্রোল জেড করলাম, জিনিসটা এরকম ভাবে ছিল, তাই না? তাই বুঝতে পেরেছেন যে কি কারণে ও এটাতে গেছে
গেছে, কারণ ও এটাতে ফলস পেয়ে গেছে এই কারণে। তাই দেখুন আমরা যদি এইখানে যাই রিফ্রেশে প্রেস করি, তাই দেখুন এখানটাতে ইনভ্যালিড ক্রিডেনশিয়াল দেখাচ্ছে, তাই না? এবার মনে করুন আমি যদি ইউজার নেমটা ঠিকঠাকভাবে দিই, অর্থাৎ ইউজার নেমটা যদি এবিসিডি থাকে, তখন জিনিসটা ও কিভাবে ইভ্যালুয়েট করবে বলুন তো? ঠিক তখন ও ঠিক আগের মতোই করবে, ও এখানটাতে আসবে, ও এখানটাতে আসার পরে কি পাবে? ও এখানটাতে আসার পরে কিন্তু ট্রু পাবে, তাই না? তাই এখানটাতে ট্রু পেয়ে যাওয়া মানে কি? ও কাকে খোঁজে? এন্ড অপারেটর ফলসকে খোঁজে। তাই এখানে ট্রু পেলো মানে এবার ও এটাকে ইভ্যালুয়েট করবে যে দেখি তো এটা ফলস কিনা। তাই দেখুন এইখানে আসার পরে ও দেখতে পারবে যে ইউজার রোল ইকুয়াল টু অ্যাডমিন কিনা। দেখুন ইউজার রোল ইকুয়াল টু কি রয়েছে এখানটাতে আমাদের কাছে? মডারেটর রয়েছে। তাই এটা ট্রু হবে না ফলস হবে? এটা কিন্তু ফলস হবে। তাই ইটসেলফ এই কম্প্যারিজন অপারেটরটা ইভ্যালুয়েট হওয়ার পরে ও আপনাকে কি দেবে? ফলস, তাই না? তাই যখনই দেখবে এন্ড অপারেটর যেখানে আমি ফলস পেয়েছি, তাই ও ইফকে কোনটা রিটার্ন করবে বলুন তো? এই যে এই কম্প্যারিজন অপারেটর যে ভ্যালুটা দিচ্ছে সেই অরিজিনাল ভ্যালুটা, সেক্ষেত্রে সেটা কি? ফলস। তাই এই এন্ড অপারেটর তখন ও ইফটাকে এই ফলস ভ্যালুটা দেবে। আর যেই মুহূর্তে ইফ এখানে ফলস পাবে ও কাকে দিয়ে দেবে? ও এইটাকে রান করিয়ে দেবে বা এই অ্যালার্টটাকে প্রিন্ট করাবে, তাই না? তাই দেখুন যদি এইটা থাকে এক্ষেত্রে কিন্তু আমাদের এটা ট্রু হয়েছে, বাট যেহেতু এটা ট্রু হয়নি তাই ইফ কি হবে? ফলস হয়ে যাবে আর ও দেখবেন আমাকে এই রেজাল্টটা দিচ্ছে। তাই আমরা এখানে সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখানটাতে ইনভ্যালিড ক্রিডেনশিয়াল কথাটা আসছে, তাই না? এবার আমার যদি এইখানটাতে আমি দিই অ্যাডমিন, অর্থাৎ ইউজার রোলে আমি যদি দিই অ্যাডমিন, অর্থাৎ দেখুন এক্ষেত্রে কিন্তু আমার দুটো কন্ডিশনই ট্রু হচ্ছে, অর্থাৎ এটাও ট্রু এটাও ট্রু, মানে ইফের কাছে কি যাবে? রিটার্ন হিসাবে ট্রু। তবুও আমরা এটাকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করি তাহলে যাতে সুবিধা হয়। দেখুন অ্যান্ড যখন এইখানে আসবে তখন এটাকে ইভ্যালুয়েট করবে, এটাকে কি পাবে? ট্রু পাবে, রাইট? এবার যখনই ট্রু পাবে তখন ও কার কাছে চলে যাবে? এটার কাছে চলে যাবে, কারণ কি? অ্যান্ড অপারেটর কাকে খুঁজছে? ফলসকে খুঁজছে। তাই দেখুন যখন ও এখানটাতে যাবে এটাকে ইভ্যালুয়েট করবে। এবার এখানে আসার পরেও কি দেখতে পারলো? ট্রু। যখন অ্যান্ড অপারেটর দেখতে পারলো ও দুখানা অপারেন্ডই ট্রু, তখন ও কি করলো? কোনো ফলসকে খুঁজে পেলো না। এবার যেহেতু ও কোনো ফলসকে খুঁজে পেলো না, তখন ও রিটার্ন হিসাবে কাকে করে? অ্যান্ডের একবারে শেষের অপারেন্ডটাকে ও রিটার্ন করে। এবার অ্যান্ডের একবারে শেষের অপারেন্ডের অরিজিনাল ভ্যালুটা কি বলুন তো? ঠিক ট্রু, কারণ অ্যান্ডের যে শেষ অপারেন্ড রয়েছে অর্থাৎ এটা তো একটা কম্প্যারিজন অপারেটরের এক্সপ্রেশন, তাই না? এবার কম্প্যারিজন অপারেটর পুরো জিনিসটাকে ইভ্যালুয়েট করার পরে আপনাকে কি দেয়? ট্রু বা ফলস দেয়। আর এক্ষেত্রে ও কি দেবে? ট্রু। তাই অ্যান্ড অপারেটর কি করবে? যেহেতু ও এখানে কোনো ফলসকে খুঁজে পায়নি, তাই ও একবারে অ্যান্ডের শেষের অপারেন্ডের অরিজিনাল রেজাল্টটাকে রিটার্ন করবে। সেক্ষেত্রে আপনি বলুন তো এই অ্যান্ড অপারেটর ইফকে কি দেবে? এই শেষের অপারেন্ডের অরিজিনাল রেজাল্ট কোনটা? এই ট্রুটা, তাই না? তাই ও একবারে অ্যান্ডকে দেখবেন এখানটাতে ট্রু ভ্যালুটা দিয়েছে। তাই সেই কারণে দেখবেন এই অ্যালার্টটা তখন হ্যালো ইউজার রোল বা হ্যালো অ্যাডমিন এই লেখাটা দেখাবে। ঠিক আছে? দেখুন আমরা কিন্তু ভেঙে ভেঙে আমি সমস্ত কিছু বলছি আপনাকে, হ্যাঁ? তাই কন্ট্রোল জেড করলাম, কন্ট্রোল জেড করলাম। চলুন তো দেখা যাক এবার এই অ্যান্ড অপারেটর কি করে। এটাকে সেভ করলাম, আমরা এইখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম। দেখুন এখানটাতে কিন্তু এখন হ্যালো অ্যাডমিন দেখাচ্ছে। কেন হ্যালো অ্যাডমিন দেখালো এটা কিন্তু আপনি বুঝতে পারলেন, তাই না? আমি কিন্তু এখানে সবকিছু ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিলাম। তাই এই জিনিসটাকে চলুন আরো একটু সহজ করে দিই আপনাদেরকে। মনে করুন এখানটাতে এটা না দিয়ে, আশা করি এটা বুঝতে পারলেন, হ্যাঁ? এখানটাতে আমরা এটা না দিয়ে মনে করুন শুধুমাত্র এটা দিলাম যে ইফ ইউজার নেম অ্যান্ড ইউজার রোল, এটা দিলাম। যদি এরকম দেওয়া থাকতো, দেখুন এই ইউজার নেমের জায়গায় কিন্তু একটা নাম্বারও থাকতে পারতো, একটা ডেসিমেল ভ্যালুও থাকতে পারতো, অন্য কিছু থাকতে পারতো। এটা আমরা অরের মধ্যেই খুব ভালোভাবে জেনেছি। তো দেখুন এইখানে আসার পরে বলুন তো যে এখানটাতে কোন ভ্যালুটা প্রিন্ট হবে? এখানে অবশ্যই এটা প্রিন্ট হবে। কেন বলুন তো? কারণ দেখুন জাভাস্ক্রিপ্ট কি করবে? জাভাস্ক্রিপ্ট এখানে আসবে, এখানে আসার পরে ওই ইউজার নেমের জায়গায় কাকে দিয়ে দেবে? এই এবিসিডিটাকে, তাই তো? এখানে দিয়ে দিল। এবার অ্যান্ড অপারেটর কি করবে? অ্যান্ড অপারেটর এটাকে বুলিয়ানে কনভার্ট করবে। ও যখন এটাকে বুলিয়ানে কনভার্ট করবে তখন ও কি পাবে? এখানটাতে ট্রু পাবে। তাই যেই মুহূর্তে ও এখানে ট্রু পেয়ে গেল, আমি এখানে করে দেখাচ্ছি, যখন অ্যান্ড অপারেটর এটাকে বুলিয়ানে কনভার্ট করবে তখন ট্রু পাবে। তাই যেই মুহূর্তে ও যখন ট্রু পেয়ে যাবে তখন ও কোনটায় চলে যাবে? পরের অপারেন্ডে। পরের অপারেন্ড মানে কে? ইউজার রোল। তাই ইউজার রোল এখানটাতে দেখুন তো এটা রয়েছে, এটা দিয়ে দিলাম অ্যাডমিন, তাই না? এবার ও যখন এটাকে বুলিয়ানে কনভার্ট করবে তখন এখানে কি পাবে? ট্রু পাবে। তাই দেখুন অ্যান্ড অপারেটর কি করলো? ও কিন্তু কোনো জায়গাতেই ফলস পেল না, ও দুটোকেই ট্রু পেয়ে গেছে। তাই ও কি করবে? ওই অ্যান্ড অপারেটরের একবারে শেষের অপারেন্ডের অরিজিনাল ভ্যালুটাকে রিটার্ন করবে, তাই না? তাই আমরা আবার কন্ট্রোল জেড করলাম, কন্ট্রোল জেড করলাম, এটা দিয়ে দিলাম, তাই না? তাই বলুন তো অ্যান্ড অপারেটরের শেষের অপারেন্ডের অরিজিনাল ভ্যালু এখন কোনটা? ঠিক অ্যান্ড অপারেটরের শেষের অপারেন্ড কোনটা? এই যে এইটা। এবার এটার অরিজিনাল ভ্যালু কোনটা? এই যে অ্যাডমিনটা, তাই না? তাই এই অ্যান্ড অপারেটর এই ইফকে কোনটা দিয়ে দেবে বলুন তো? এই ইউজার রোলকে দিয়ে দেবে। অর্থাৎ আপনি বলতে পারেন এখন এই ইফের মধ্যে অ্যান্ড অপারেটর ও ইউজার রোলটাকে দিয়ে দেবে। এবার ইউজার রোল মানে কোন ভ্যালুটা? ইউজার রোল মানে অরিজিনাল ভ্যালুটা দিয়ে দেবে, মানে হচ্ছে অ্যাডমিন। এবার ইফ তো আর এরকম স্ট্রিং বা কোনো নাম্বার এগুলোকে তো কিছু বোঝে না, তাই ও কি করবে? ইফ এটাকে বুলিয়ানে কনভার্ট করবে। এবার এটাকে যদি বুলিয়ানে কনভার্ট করা হয় ইফ কি পাবে? ট্রু পাবে, তাই না? তাই যেই মুহূর্তে ইফ ট্রু পাবে তখন দেখবেন আপনার কাছে এই রেজাল্টটা শো করছে। ঠিক আছে? আমি আবার কন্ট্রোল জেড করলাম, কন্ট্রোল জেড করলাম, কন্ট্রোল জেড করলাম,
ব্যাস এরকম ছিল। তাহলে আপনি কেন এই জিনিসটা দেখতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। এটাকে সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন হ্যালো অ্যাডমিন দেখতে পাচ্ছেন। তো মনে করুন আপনি এখানটাতে লেট টেস্ট বলে একটা ভেরিয়েবল নিলেন আপনার বোঝার সুবিধার জন্য। লেট টেস্ট বলে একটা ভেরিয়েবল নিলেন, এটার মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করলেন না। আর আপনি কি করলেন, আপনি এইখানটাতে দাঁড়িয়ে এই ইফের মধ্যে এখানটাতে লিখলেন যে টেস্ট ইকুয়াল টু, তাই না, এই অ্যান্ডটাকে টেস্ট করার জন্য। কারণ আপনাকে যেটা আমি বললাম যে অ্যান্ড অপারেটর কিভাবে কাজ করে, সেভাবেই যদি অ্যান্ড অপারেটর কাজ করে তাহলে এই টেস্ট বলে ভেরিয়েবলটার মধ্যে কোন ভ্যালুটা স্টোর হওয়ার কথা বলুন তো? ঠিক এই ইউজার রোলের ভ্যালুটা স্টোর হওয়ার কথা, তাই না? কারণ ইফ যখন এটার মধ্যে আসবে ও দেখতে পারবে যে এখানে একটা ইকুয়াল অপারেটর রয়েছে। এবার ও ইকুয়াল অপারেটরের কোন দিকটা সবার প্রথমে কাজ করে, এই রাইট সাইডেরটা, তাই না? এবার রাইট সাইডের মধ্যে কে রয়েছে, একটা অ্যান্ড অপারেটর রয়েছে। এবার অ্যান্ড অপারেটর ঠিক যথারীতি কি করে, এটাকে যদি ট্রু পায় ও পরেরটাতে যাবে, এটাও যদি ট্রু পায় তখন ও কি করবে, তখন ও অ্যান্ড অপারেটরের একবারে শেষের অপারেন্ডের অরিজিনাল ভ্যালুটাকে রিটার্ন করবে। সেক্ষেত্রে অরিজিনাল ভ্যালুটা কোনটা, এটা। অর্থাৎ আপনি বলতে পারেন এই পুরো অ্যান্ড অপারেটরটা এত বড় একটা এক্সপ্রেশনকে ইভ্যালুয়েট করার পরে অ্যাজ এ রিটার্ন হিসাবে ও কি করবে, ও এটাকে দেবে। তাহলে দেখুন এই টেস্টের মধ্যে কোন ভ্যালুটা স্টোর থাকছে, অ্যাডমিন বলে ভ্যালুটা স্টোর থাকছে। তাই আপনি যদি কোনো কারণে এই টেস্টটাকে এখানটাতে প্রিন্ট করান তাহলে আপনি সেখানে কি দেখতে পারবেন, অ্যাডমিন দেখতে পারবেন, তাই না? আমি এখানটাতে সব কন্ট্রোল জেড করলাম, এখানটাতে কন্ট্রোল ওয়াই করলাম, জিনিসটা জাস্ট এরকম থাকলো। এবার দেখুন আমরা আগে এখানটাতে হ্যালো ইউজার রোলটা প্রিন্ট করছিলাম, আমরা যদি এখানটাতে হ্যালো টেস্ট এটাকে প্রিন্ট করি তাহলে বলুন তো কি আসার কথা। তাহলে দেখুন আপনার হিসাব মতো আপনি যদি ঠিকঠাকভাবে সবকিছুকে ইভ্যালুয়েট করে বা ঠিকঠাকভাবে বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই টেস্টের মধ্যে ইউজার রোলের ভ্যালুটা স্টোর থাকবে, তার মানে ইউজার রোল হিসাবে আমাকে এখানে অ্যাডমিন লেখাটা দেখানোর কথা, তাই না? আপনি এখানে সেভ করুন, আপনি এইখানে যান, রিফ্রেশে প্রেস করুন, দেখুন এখানে হ্যালো অ্যাডমিনই কিন্তু দেখাচ্ছে। দেখুন আগে হ্যালো অ্যাডমিন দেখাচ্ছিল কারণ এখানটাতে আমি ইউজার রোল বলে ভেরিয়েবলটাকে শো করছিলাম, কিন্তু এখন তো টেস্ট বলে ভেরিয়েবলটাকে শো করাচ্ছি। তাহলে কেন এখানটাতে অ্যাডমিন লেখাটা দেখাচ্ছে, কারণটাও কিন্তু আপনি জানেন, কারণ এত বিস্তারিতভাবেই কিন্তু আমি আপনাকে বলেছি, তাই না? বেশ, তো এই গেল অ্যান্ড অপারেটর। সবসময় মনে রাখবেন পরবর্তীকালে যে যখনই আপনি এখানটাতে এরকম, আমি কন্ট্রোল জেড করছি আবার আগের মতো করে নিচ্ছি, দেখুন যখনই এই অপারেন্ড আর এই অপারেন্ড দুটোই ট্রু হবে তখনই শুধুমাত্র এই ইফের মধ্যে ট্রু যাবে, ঠিক আছে? এটা মনে রাখবেন। বাকি এই যে এত ডিটেলসে যে কি রিটার্ন করে বা অ্যান্ড অপারেটর কিভাবে কাজ করে এটা আপনার জন্য ছিল, যে আপনি এগুলো মনে রেখে দিন যে অ্যান্ড অপারেটর কিভাবে রিটার্ন করে বা কি রিটার্ন করে, যখন ও ট্রু পায়, যখন ও ফলস পায় তখন কি রিটার্ন করে। আর সব থেকে বেশি আপনার মনে রাখতে হবে যে যখনই এরকম দুটো অপারেন্ড ট্রু হয় অ্যান্ড অপারেটর শুধুমাত্র তখনই ট্রু রিটার্ন করে, বাকি সমস্ত ক্ষেত্রে যদি কোনো একটা জিনিস ফলস হয়ে যায় তখনও কিন্তু অ্যান্ড অপারেটর ফলস রিটার্ন করে, ঠিক আছে? তো এই রিটার্নের কেসটা বা এই জিনিসগুলো জাস্ট ভালোভাবে মনে রাখবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন। জাস্ট আমি এত ডিটেলসে এই কারণে বোঝাচ্ছি কারণ এটা আপনাদের ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই যতটা ভালোভাবে যতটা ডিটেলসে আপনি শিখতে পারবেন তত আপনার ভালো। কারণ শুধুমাত্র এই যে জিনিসগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সেটা শুধুমাত্র এমন নয় যে জাভাস্ক্রিপ্টের জন্যই প্রযোজ্য, এটা আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে যাবেন সেখানে সেম ভাবেই আপনার সবকিছু কাজ করে, বাট ডিটেলসে শিখে রাখলে এটা আপনারই ভালো, তাই না? তো চলুন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। মাঝে মাঝে দেখবেন আপনাদেরকে একটা রেঞ্জের কাজ দেওয়া হয়, যে যদি ভ্যালুটা এত থেকে এতর মধ্যে হয় তাহলে এটা দেখাও, যদি ভ্যালুটা এত থেকে এতর মধ্যে হয় তাহলে এটা দেখাও। তো এরকম যখন আপনাকে কাজ দেওয়া হবে তখন আপনি কিন্তু ভাববেন আপনাকে অ্যান্ড অপারেটর ব্যবহার করতে হবে। যেরকম আমি এখানটাতে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেরকম অ্যামাউন্ট 1 আর যার মধ্যে ধরুন রয়েছে 35, আর এখানটাতে রয়েছে ধরুন অ্যামাউন্ট 2, বা মনে করুন একটাই ভ্যালু রয়েছে, আমি জাস্ট অ্যামাউন্ট বলেই একটা ভ্যালু রাখলাম। তো এবার আমরা জাস্ট নিচেরগুলোকে রিমুভ করে দিই। আপনাকে বলা হলো যদি অ্যামাউন্টটা 80 থেকে 100-র মধ্যে হয় তাহলে আপনি দেখাবেন দ্য অ্যামাউন্ট ইজ টু হাই, এই লেখাটা। যদি অ্যামাউন্টটা 50 থেকে 80-র মধ্যে হয় তাহলে আপনি দেখাবেন এই মেসেজটা। তো দেখুন এই যে মধ্যে, এর মধ্যে, ওর মধ্যে, যখনই এরকম ধরনের আপনাকে কোনো টাস্ক দেওয়া হবে তখনও বুঝবেন আপনাকে কিন্তু অ্যান্ড অপারেটর ব্যবহার করতে হবে। দেখুন আপনার প্রথম কোশ্চেনটা কি ছিল, তাহলে আপনাকে ইফ সবার প্রথমে ব্যবহার কিন্তু করতেই হচ্ছে, তাই না? তাহলে ইফ, তারপরে আমি ইফের জাস্ট সিনট্যাক্সটাকে আমি লিখে রাখলাম, ওখানে স্পেস দিলাম। দেখুন আপনাকে বলা হলো যদি অ্যামাউন্টটা 80 থেকে 100-র মধ্যে হয়, তাই না? তাহলে দেখুন অ্যামাউন্টটা আপনাকে হতে হবে 80-র বড় এবং 100-র কম, তাই না? তাহলে জিনিসটাকে এভাবে চিন্তা করবেন, আপনি যেগুলো যেগুলো শিখেছেন তার মধ্যেই কিন্তু আপনি জিনিসটাকে তৈরি করতে পারবেন, তাই না? দেখুন আপনাকে বলা হলো যে যদি একটা অ্যামাউন্ট 80-র বেশি হয় এবং যদি একটা অ্যামাউন্ট 100-র কম হয় তাহলে এটা দেখান। তাহলে দেখুন এখানটাতে আপনাকে অ্যান্ড অপারেটর ব্যবহার করতে হবে, তাই আপনি এখানে লিখে দিন যদি অ্যামাউন্ট গ্রেটার দেন 80 হয়, বা এখানটাতে গ্রেটার দেন ইকুয়াল ব্যবহার করুন, যে 80 বা তার বেশি, মানে 80-র সমান বা তার বেশি, এরকম ভাবে যে 80 অথবা তার বেশি হয়, এবং যদি অ্যামাউন্টটা, এই যে যদি অ্যামাউন্ট
লেস দেন অর ইকুয়াল 100 হয়, তাহলে দেখুন এখানে আমরা একটা রেঞ্জ দিয়ে দিলাম যে যদি অ্যামাউন্টটা 80-র বেশি হয় এবং 100-র কম হয়, মানে ইনক্লুডিং 80 কিন্তু আর ইনক্লুডিং 100, অর্থাৎ 80 বা তার বেশি এবং 100 বা তার কম যদি এর মধ্যে থাকে, তাহলে আপনি এখানটাতে দেখাতে চাইছেন একটা অ্যালার্ট মেসেজ যে অ্যামাউন্ট ইজ, সরি এখানে একটা সিঙ্গেল কোটেশন দিয়ে দিন, সিঙ্গেল কোটেশন দিয়ে দিলাম, অ্যামাউন্ট ইজ টু হাই, এরকম একটা দিয়ে দিন মেসেজ। ঠিক আছে, আপনি এটা করতে চাইছেন। এলস আপনি দেখাতে চাইছেন যে অ্যালার্ট, সরি অ্যালার্ট, জাস্ট এখানটাতে সিঙ্গেল কোটেশনের মধ্যে দিয়ে দিন অ্যামাউন্ট ইজ টু লো, এরকম একটা ধরুন একটা এক্সপ্রেশন তৈরি করলেন। আর যেহেতু আপনি এখানটাতে অ্যান্ড ব্যবহার করেছেন, তাই সবসময় এটাকে আপনি এভাবে দিয়ে রাখবেন, এই যে এভাবে দিয়ে রাখলাম, আর এটাকেও ব্র্যাকেটের মধ্যে এভাবে দিয়ে রাখলাম। তাহলে এবার বলুন তো আপনার কাছে কোন জিনিসটা শো হবে, এটা শো হবে না এটা শো হবে? ঠিক আপনার কাছে কিন্তু এখন শো হবে এইটা, কারণ কি আপনি দিয়েছেন অ্যামাউন্ট ইকুয়াল 35, তাই যখন ইফ এখানটাতে আসবে ও সবার প্রথমে চেক করবে যে অ্যামাউন্ট গ্রেটার দেন 18, তাই এটা ট্রু না ফলস, এটা কিন্তু ওইখানে ফলস পেয়ে যাবে। তারপরে কি যেহেতু ও এখানটাতে ফলস পেয়ে গেছে, ও কি আর এটাতে যাবে না? এটাতে কিন্তু যাবে না, তাই যেই মুহূর্তে ও এখানে ফলস পেয়ে যাবে ও কি করবে, ও ইফকে ফলস দিয়ে দেবে। তাই যেই মুহূর্তে ইফ ফলস পেয়ে যাবে ও দেখবেন এই ভ্যালুটাকে শো করছে, তাই না? তাই দেখবেন আমি যখন এটাকে সেভ করব, আমি যখন এইখানে যাব আর রিফ্রেশে প্রেস করব, দেখুন আপনি কি দেখতে পাচ্ছেন, অ্যামাউন্ট ইজ টু লো, তাই না? দেখুন জিনিসটা কিভাবে কাজ করছে আশা করি আপনারা বুঝতে পারছেন, যেহেতু আপনাদেরকে বলে দেওয়া রয়েছে। এবার আপনি চাইলে, আপনি যদি চান যে এলস এর মধ্যে আবার আরেকটা কন্ডিশনও দিতে পারেন। কিভাবে? আপনাকে কি দিতে হবে, এলস ইফ, তাই না? যে আপনি যদি চান যে অ্যামাউন্টটা যদি 50 থেকে 80-র মধ্যে হয় বা 79 পর্যন্ত হয়, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে এই সেম জিনিসটা লিখতে হবে। তাই ইফের মধ্যে আমি দুখানা স্পেস দিয়ে দিলাম, আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম, এখানে দিয়ে দিলাম যে অ্যামাউন্ট গ্রেটার দেন ইকুয়াল 50 অ্যান্ড এখানটাতে জাস্ট প্রথম ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিন, সরি আমার ভুল হয়েছে, জাস্ট এখানটাতে প্রথম ব্র্যাকেটের কাজটা হয়ে গেল, পরে দিলাম এখানে দিয়ে দিলাম অ্যান্ড, আপনি এই ব্র্যাকেটগুলো না পরে দেবেন তাহলে সুবিধা হবে। অ্যান্ড আমি এখানে দিয়ে দিলাম যে অ্যামাউন্ট লেস দেন অর ইকুয়াল 79, ঠিক আছে? এবার এটাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিন, এটাকে প্রথম বন্ধনীর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? যদি এইটা হয় তাহলে আমি কি দেখাতে চাইছি, তাহলে দেখাতে চাইছি যে অ্যামাউন্ট ইজ মনে করুন নেগোশিয়েবল, এটা করে দিলাম। আর যদি এটা না হয় তখন আপনি কি করবেন, যদি এই দুটোর কোনোটাই না হয় তখন আপনি দেখাবেন যে প্রাইস ইজ টু লো। দেখেছেন আমরা ওই আগের এলসটার মধ্যে যেহেতু ইফ লিখতে গেছি, তখন দেখুন এলসটাকে আবার আমাকে লিখতে হচ্ছে। তাই যেহেতু আমি এই ট্রিক্সটা বলে দিয়েছিলাম যে আপনারা সবসময় কপি পেস্ট করবেন উপরের দিকটাতে, তাহলে আর এই জিনিসটা হবে না। তো আপনি এখানটাতে লিখে দিন অ্যামাউন্ট ইজ, আবার লিখে দিন টু লো, এরকম ধরুন লিখে দিন, এটাকে সেভ করলাম। তো এবার বলুন তো জিনিসটা কি হবে, এইবারও কিন্তু আমাদের এইটাই শো হবে, কারণ কি দেখুন ইফ যখন এটাতে আসবে তখন ও এটাতে ফলস পেয়ে যাবে, তাই কিন্তু সাথে সাথে ও ফলস রিটার্ন করে দেবে ইফকে, তাই না? ও কিন্তু এটাকে ইভ্যালুয়েটও করবে না। এবার যখন ও ইফ এটাতে আসবে তখন দেখবে যে হ্যাঁ এটাও তো ফলস, তাই তখন সাথে সাথে ও কিন্তু আবার ফলস রিটার্ন করে দেবে, তাই ইফের কাছে কি চলে যাবে, ফলস। তাই ইফ কি করবে, তখন ওটাকে এলসের কাছে পাঠিয়ে দেবে, তাই অ্যামাউন্ট ইজ টু লো লেখাটা কিন্তু দেখাবে। তাই দেখুন এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন অ্যামাউন্ট ইজ টু লো দেখাচ্ছে, তাই না? বাট এটা যদি আমার মনে করুন অ্যারাউন্ড থাকতো 65, তাহলে বলুন তো কি দেখাতো, অ্যামাউন্ট ইজ নেগোশিয়েবল লেখাটা দেখাতো, তাই না? এটাকে সেভ করলাম, আমরা এইখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন এটা দেখাচ্ছে। এবার যদি আমার অ্যামাউন্টটা মনে করুন 90 থাকতো, তাহলে সেটা কোন রেঞ্জের মধ্যে পড়ছে, এটার মধ্যে পড়ছে, তাই না? তাই তখন আমাকে কি দেখাতো, অ্যামাউন্ট ইজ টু হাই। আপনি এখানে যান, রিফ্রেশে প্রেস করুন, দেখুন অ্যামাউন্ট ইজ টু হাই দেখাচ্ছে। তাহলে বুঝতে পেরেছেন, যখন আপনাকে রেঞ্জের কাজ দেওয়া হবে তখনও কিন্তু এই অ্যান্ডটা খুবই কাজে লাগবে আপনার, তাই না? এবার এই রেঞ্জ দিয়েই আপনারা নিজের একটা প্রজেক্ট কাইন্ড অফ করবেন, যেখান থেকে আপনি ইউজারের থেকে একটা মার্কস নেবেন। এবার সেই মার্কসটা কি গ্রেড এ এর মধ্যে পড়ে, না গ্রেড বি দিতে চান, না গ্রেড সি, না ডি, সেটা আপনি করবেন। ঠিক এই নিয়মেই হবে, সেটা আপনাদের উপরে ছাড়লাম, আপনারা নিজেরা করে নেবেন। কারণ আপনাদেরকে দেখুন আমি লজিক্যাল অপারেটর অ্যান্ড কিভাবে কাজ করে, অর কিভাবে কাজ করে সব আমি শিখিয়ে দিয়েছি। তাই কোনো একটা স্টুডেন্টকে আপনি কোনো একটা মার্কসের উপরে গ্রেড এ দেবেন না গ্রেড বি দেবেন, সেটা আপনারা নিজেরা করবেন, কেমন? তো চলুন এই অ্যান্ডের আরেকটা জিনিস আপনাদেরকে আমি জাস্ট দেখিয়ে দিই। মনে করুন আমার কাছে লেট ভ্যালু বা ভ্যাল 1 রয়েছে, তো এরকম ভাবে মনে করুন ভ্যাল 2 ভ্যাল 3 এরকম করে ভ্যাল 4 পর্যন্ত রয়েছে, ভ্যাল 2 ভ্যাল 3 ভ্যাল 4 ভ্যাল 5 ধরুন রয়েছে। এইবার আমি যদি প্রেসিডেন্সের কথা বলি, যে অর আর অ্যান্ড যদি আমি একসাথে ব্যবহার করি তাহলে কোনটা কার আগে কাজ করবে, সবসময় মনে রাখবেন অ্যান্ডের প্রেসিডেন্স সব থেকে বেশি অরের থেকে, ঠিক আছে? তাই প্রেসিডেন্সের হিসাবে যদি আপনি বিচার করেন,
অ্যান্ড সবসময় অরের থেকে কিন্তু আগে কাজ করবে। তাই কখনো কখনো আপনার এমন প্রয়োজন হতেই পারে একটা ইফ কন্ডিশনের মধ্যে আপনাকে একসঙ্গে অ্যান্ডও ব্যবহার করতে হচ্ছে, অরও ব্যবহার করতে হচ্ছে। তো তখন জিনিসগুলোকে একটুখানি বুঝে শুনে কাজ করবেন। কারণ দেখুন, আপনি যদি এইভাবে লেখেন যে ভ্যাল 1, মনে করুন ভ্যাল 1 গ্রেটার দেন ভ্যাল 2, এভাবে করলেন যে ভ্যাল 2, এখানটাতে তারপরে দিয়ে দিলেন মনে করুন অ্যান্ড ভ্যাল 3 গ্রেটার দেন ভ্যাল 4, এখানটাতে দিয়ে দিলেন অর ভ্যাল 1 গ্রেটার দেন ভ্যাল 4। এরকম কন্ডিশন বা এরকম সিচুয়েশন আসতেই পারে, বা এরকম সিচুয়েশন আসবেই যেখানটাতে আপনাকে দেখবেন একসাথে একটা ইফের মধ্যে আপনাকে অ্যান্ড অপারেটর নিয়েও কাজ করতে হচ্ছে, অর অপারেটর নিয়েও কাজ করতে হচ্ছে। এবার দেখুন, যখন আপনি এরকম একটা কমপ্লেক্স কন্ডিশন নিয়ে কাজ করবেন, তখন অবশ্যই সবার প্রথম আপনার কাজটা হচ্ছে এই জিনিসগুলোকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেওয়া, ঠিক আছে? কারণ দেখুন, আপনি জানেন যে এটা হচ্ছে অ্যান্ড এর অপারেটর, এটা হচ্ছে অরের অপারেটর, তখন কোনটা কিভাবে কাজ করবে একটা কনফিউশনের ব্যাপার হয়ে দাঁড়ায়, তাই না? তাই সবার প্রথমে একটা ব্র্যাকেট ইউজ করে দেবেন, তাহলে সব থেকে জিনিসটা খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন। বা জিনিসটাকে যদি আমি আরো সিম্পলিফাই করে দিই, যে মনে করুন এভাবে রয়েছে যে ভ্যাল 1 অ্যান্ড ভ্যাল 3, মনে করুন শুধু অ্যান্ড আর অরই রয়েছে, তাহলে কি হবে? এই যে দেখুন, এখানটাতে এটাকে রিমুভ করে দিলাম, এখান থেকে মনে করুন এখানটাতে রয়েছে অ্যান্ড, ঠিক আছে? তাই এখানটাতে যদি আসার পরে আপনার মনে হতেই পারে যে তাহলে হয়তো সবার প্রথমে এইটা কাজ করবে, তারপরে হয়তো যেটা রেজাল্টটা হবে সেটার সাথে হয়তো অর কাজ করবে, তারপরে হয়তো অ্যান্ড কাজ করবে। না, এরকম নয়। আচ্ছা, এখানটাতে আরেকটা হবে ভ্যাল 2 হবে, এখানটাতে সরি, এখানটাতে ভ্যাল 2 হবে এভাবে, ঠিক আছে? কিন্তু জিনিসটা কিন্তু ওইরকম নয়। সবার প্রথমে কিন্তু এই পুরো এক্সপ্রেশনটার মধ্যে আমি যদি একটুখানি বিস্তারিতভাবে দেখাই, এটা হচ্ছে পুরোটা এক্সপ্রেশন, এটার মধ্যে কিন্তু সবার আগে এই অ্যান্ডের কাজগুলো হবে, হ্যাঁ, এইটার কাজ এটার কাজ হবে, তারপরে গিয়ে কাজ শুরু হবে এই অরের কাজ, ঠিক আছে? তাই এরকম মনে হতেই পারে যে সবার প্রথমে হয়তো এটার কাজ হবে, তারপরে যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা দিয়ে হয়তো এই অরের কাজটা হবে, কিন্তু না, ওরকম নয়। আর ঠিক এই কারণেই আপনাকে সবসময় এই ব্র্যাকেটের কাজটা জানতে হবে, বা এই প্রথম বন্ধনীর কাজটা আপনাকে জানতে হবে। আপনি যদি এরকম ভাবে প্রথম বন্ধনীর কাজটা দিয়ে রাখেন, তাহলে এবার জিনিসটা কি বোঝাচ্ছে বলুন তো, যে এই ইফের মধ্যে এক্সপ্রেশনটায় যখন আসবে তখন সবার প্রথমে কার কাজ হবে? তখন সবার প্রথমে কাজ হবে এই ব্র্যাকেট দুটোর। তারপরে যখন এই ব্র্যাকেট দুটোর কাজ হয়ে যাবে, তারপরে শুরু হবে এই অরের কাজটা, ঠিক আছে? তাই এই কারণে এই জিনিসগুলো সম্বন্ধে জানা কিন্তু খুব প্রয়োজন। তাই মনে করুন আমি যদি আবার কন্ট্রোল জেড করি, মনে করুন কন্ট্রোল জেড করলাম, এবার আপনার মনে হতেই পারে যে সবার প্রথমে আমি এই অরের কাজটা করতে চাইছি। এবার দেখুন, আপনার এই এক্সপ্রেশন অনুযায়ী কিন্তু কখনোই অরের কাজটা আগে হবে না, বাট আপনি যদি চান যে না অরের কাজটা সবার আগে হবে, আপনি কি করবেন? আপনি জাস্ট এই অরটাকে একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিন, ঠিক আছে? তারপরে এইটা হবে, ঠিক আছে? তাহলে বলুন তো, এই পুরো এক্সপ্রেশনটার মধ্যে সবার আগে কার কাজ হবে? সবার প্রথমে এর কাজটা হবে, এর কাজটা হওয়ার পরে যে রেজাল্টটা হবে তারপরে কাজ হবে এই অ্যান্ড গুলোর কাজ, ঠিক আছে? বা এবার মাঝে মাঝে আরো কমপ্লেক্স জিনিস তৈরি করতে পারেন। আপনি চাইছেন যে এই তিনখানা জিনিসের কাজ আগে হবে, তারপরে এই তিনখানা জিনিসের কাজ হওয়ার পরে যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটার সাথে এই অ্যান্ডের কাজটা বা এই অ্যান্ড অপারেটরের কাজটা তারপরে যেন শুরু হয়। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে সবার প্রথম আপনার কাজ হচ্ছে, যেহেতু এই তিনটের কাজ আপনি আগে চাইছেন, সবার প্রথমে এই তিনটেকে আপনি একটা ব্র্যাকেটের মধ্যে রাখুন, তাহলে সবার প্রথমে এটার কাজ হবে। এবার আপনি যদি চান এই তিনটের মধ্যেও সবার প্রথমে যেন অরের কাজ হয়, তখন আপনাকে কি করতে হবে বলুন তো? তখন আপনাকে এইটাকেও কিন্তু ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। যদি আপনি এটাকে ব্র্যাকেটের মধ্যে না রাখেন, তাহলে বলুন তো কার কাজ আগে হয়ে যাবে? সবার প্রথম কিন্তু অ্যান্ডের কাজটা হয়ে যাবে, তাই না? কারণ আপনি চাইছেন যে সবার প্রথমে যেন এর কাজ হয়, এবার তার ভেতরেও চাইছেন সবার প্রথমে যেন এই অরের কাজটা হয়, তাহলে আপনাকে কি করতে হবে? এই অরের এখানটাতে আপনাকে এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে যত আপনি এই প্রথম বন্ধনী ব্যবহার করবেন, তার মানে কি? তার মানে হচ্ছে এর কাজটা আগে হবে, এর কাজটা আগে হবে, এইভাবে। তাহলে দেখুন, এইবার এই পুরো এক্সপ্রেশনটার মধ্যে আমি যদি বিচার করি, এটা হচ্ছে পুরোটা আমার এক্সপ্রেশন, এর মধ্যে সবার প্রথমে কার কাজ হবে? এই ব্র্যাকেটের কাজটা হবে, ঠিক আছে? এই ব্র্যাকেটের যখন কাজটা হলো, এই ব্র্যাকেটের ভিতরে আবার ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, তাহলে সবার কাজ কার আগে হবে? এটার আগে হবে। তারপরে এটার যে ভ্যালুটা হবে সেটা দিয়ে দেখবেন এই অ্যান্ডের কাজটা হচ্ছে, ঠিক আছে? এইভাবে সমস্ত জিনিসগুলো ইভ্যালুয়েট হয়, আর এগুলোকে আপনাকে ব্যবহার করতে হবে। এই কারণেই আমি এই ব্র্যাকেট সম্বন্ধে আপনাদেরকে এত বিস্তারিতভাবে বললাম, কারণ এগুলো সম্পর্কে জানা কিন্তু আপনাদের সত্যিকারের খুবই ইম্পর্টেন্ট। আজকে হয়তো আপনাদের মনে হচ্ছে যে এই অ্যান্ড অপারেটর নিয়ে বা এই অর অপারেটর নিয়ে 1 ঘন্টা ভিডিও করার কেন প্রয়োজন, এটা তো জাস্ট ছোট্ট একটা জিনিস। বাট কোনো একটা সময় যাওয়ার পরে আপনি এই 1 ঘন্টার ভিডিওগুলোকেই থ্যাঙ্কস জানাবেন, কারণ আপনি ভাববেন মনে মনে, যদি ওই 1 ঘন্টার ভিডিও আজকে না হতো, তাহলে আপনার এই কনসেপ্টগুলো ক্লিয়ার হতো না আর আপনি প্রবলেমে পড়তেন। তাই দেখবেন কোনো না কোনো একটা সময় গিয়ে
এই 1 ঘন্টার ভিডিওগুলোই আপনার কাছে খুব অপরিহার্য একটা জিনিস হয়ে দাঁড়াবে। ঠিক আছে? তাই খুব ভালোভাবে ভিডিওগুলোকে বুঝবেন। এই AND অপারেটরের ভিডিওটা আপনি 2 থেকে 3 বার দেখবেন। ঠিক সেরকমভাবে OR অপারেটরের ভিডিওটাও সেটাও আপনি 2 থেকে 3 বার দেখবেন। তাহলে দেখবেন আরো ভালোভাবে জিনিসগুলো আপনার ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ? এই সব জিনিসগুলোকে যখন নিয়ে আপনি এক্সপ্লোর করবেন, জিনিসগুলোকে নিয়ে যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন দেখবেন আপনার কাছে জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হতে যাবে। ঠিক আছে? তাই আশা করি আজকের এই ক্লাসটা আপনাদের খুবই ভালো লাগলো। আবারও বলছি, এই ভিডিও দুটোকে খুব মনোযোগ সহকারে দেখবেন। অর্থাৎ OR এর ভিডিওটা তো আপনারা অলরেডি দেখেছেন, ঠিক সেরকমভাবে এই AND অপারেটরের ভিডিওটাও আপনারা 2 থেকে 3 বার দেখবেন। কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবেন, দেখবেন পরবর্তীকালে আপনার কাজ করতেও অনেক সুবিধা হবে এই অপারেটরগুলোকে নিয়ে। কেমন? তাই আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন। ধন্যবাদ।